সাত রঙে রামধনু, সাত সুরে সঙ্গীত আর সাত বনের উজাড় করা সৌন্দর্য নিয়ে উত্তর পূর্ব ভারত। আর এই সাত বনের মণিমালায় সব থেকে বেশি অঞ্চল অর্থাৎ প্রায় ৮৩,৭৪৩ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে এদের সকলের মাথায় রয়েছে ভারতের অন্যতম সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশ, যার তিন দিক ঘিরে রয়েছে তিনটি দেশ। অরুণাচল প্রদেশের পশ্চিমে ভুটান, উত্তর এবং উত্তর পূর্বে চীন, দক্ষিণ পূর্বে মায়ানমারের আন্তর্জাতিক সীমানা এবং একমাত্র দক্ষিণ অংশে ভারতের আসাম রাজ্য। আর এই অবস্থানগত গুরুত্বের সাথেই প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ১৭ জন জনসংখ্যা নিয়ে অরুণাচল ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য। সবুজের আধিক্য দেখে পাগল হয়ে যাওয়ার মতন, চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সবুজ। দিগন্ত ছোঁয়া সবুজের সমাহার, পাহাড়ি নদী, সুউচ্চ জলপ্রপাত এবং চোখ জুড়ানো তুষারাবৃত পার্বত্য অঞ্চলকে নিয়ে এক নয়নাভিরাম রাজ্য এই অরুণাচল প্রদেশ, যেখানে একাধিক মিশ্র উপজাতির বাসস্থান ছাড়াও তিব্বতী ও বৌদ্ধ ধর্মের প্রভাবে রয়েছে ভারতের বৃহত্তম মনাস্ট্রি। ভারত চীন যুদ্ধের একাধিক স্মৃতি বিজড়িত অত্যন্ত স্পর্শকাতর এই সীমান্তবর্তী রাজ্যের প্রধানত পশ্চিম অংশটিতে আমরা ঘুরে বেরিয়েছি এক অপূর্ব বিস্ময় চোখে নিয়ে। এত সুন্দর শোভা, দুর্দান্ত, অরুণাচল পুরো জমে গেছে। এর আগের ভিডিওতে কলকাতা থেকে অরুণাচল প্রদেশ এসে পৌঁছানোর পর এর পরবর্তী বিভিন্ন পর্বগুলিতে আপনাদের কাছে ধারাবাহিকভাবে নিয়ে আসব আমাদের অরুণাচল ভ্রমণের বিভিন্ন স্মৃতিকথা। আজকে ২৭শে মার্চ ২০২৪ বৃহস্পতিবার। গতকাল আমরা গৌহাটি থেকে ভালুকপং এসে পৌঁছিয়েছি। ভালুকপংয়ে আমরা এই যে হোটেলটিতে রয়েছি, এই হোটেলটির নাম হলো হোটেল মন্ডল ঘ্যাং। তা এই হোটেলটি কিন্তু লোকেশনের দিক থেকে খুব সুন্দর এবং হোটেলের যে রুমটিতে আমরা আছি সেই রুমটিও যথেষ্ট বড়। রুমে যা যা আসবাবপত্র সেগুলো সবই রয়েছে, প্রয়োজনীয় রুম অ্যামিনিটিস যা যা থাকার কথা সেগুলোও সব রয়েছে। রুমে এসিও রয়েছে। আর এখানে রুম দিয়ে বাইরে বেরিয়েই দেখুন কি সুন্দর ব্যালকনি, দারুণ সুন্দর ভিউ, দেখুন কি অপূর্ব লাগছে। আর তার সাথে বাথরুমের কন্ডিশনও বেশ ভালো, গিজার ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, বেশ ভালো। আমাদের কাছে কোনো অসুবিধা ফিল করতে হয়নি। আর সব থেকে বড় কথা যে হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গুড মর্নিং। হোটেলটা সব দিক থেকেই ভালো, সামনের দৃশ্যটা অসাধারণ। আর এই হোটেলের সামনেই রয়েছে রাস্তা, একদিকে পাহাড় একদিকে জঙ্গল, সামনে দিয়ে বয়ে যাচ্ছে কামেং নদী। একটা সুন্দর একটা মিয়েন্ডারিং বেন্ট তৈরি করে নদী এগিয়ে যাচ্ছে এবং সেটাও দেখতে খুব ভালো লাগে। আর এই যে হোটেলের সামনে যে লনটি রয়েছে, এইখানে এইরকম কটেজ করা রয়েছে, তাছাড়া এখানে টেবিল এবং চেয়ার দেওয়া রয়েছে। এই সব জায়গাগুলিতে বসেও বেশ সন্ধ্যাবেলার দিকে বা সকালবেলার দিকে খুব ভালো সময় কাটাতে পারবেন। আর আমি যে ট্যুর প্যাকেজের সাথে এসেছি, আপনারাও যদি তাদের সাথে আসেন, মানে ট্যুর কিংডমের সাথে, তাহলে আপনারা ওনাদের বলতে পারেন যে এই হোটেলের নাম উল্লেখ করে যে এই হোটেলেই যাতে ভালুকপংয়ে আপনাদের বুকিং দেন। আমার মনে হয় সেটা বেশ ওয়ার্দি হবে আপনাদের পক্ষে। আর আমাদের এই প্যাকেজের সাথে ডিনার এবং ব্রেকফাস্ট এটাও কিন্তু ইনক্লুডেড। গতকাল রাত্রিবেলায় আমরা ডিনারে নিয়েছিলাম রুটি, তার সাথে আলু মটর, এবং আমরা বলেছিলাম যে চিলি চিকেন বানিয়ে দিতে, এবং সেটা দারুণ বানিয়েছিল। রান্নাবান্নাও দেখলাম বেশ ভালো। আর ব্রেকফাস্ট হচ্ছে এনাদের বুফে সিস্টেমে। এখানে আছে পুরি, এখানে আছে পোহা, আর এখানে বোধহয় সবজি, এটা হচ্ছে ব্রেড, আর ওখানে ডিম আছে, সিদ্ধ ডিম, এখানে মাখন, এখানে জ্যাম, আর এখানে কর্নফ্লেক্সও আছে।
তার সাথে চা কফি। হ্যাঁ। আর আমরা যে প্যাকেজে এসেছি সেই প্যাকেজের রেট এবং অন্যান্য ডিটেলস সেগুলো সবই আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে আমরা ভালুকপং থেকে রওনা দিচ্ছি দিরাংয়ের উদ্দেশ্যে। ভালুকপং থেকে দিরাংয়ের দূরত্ব ওই মোটামুটি 130 কিলোমিটার মতন। আর ভালুকপংয়েও বেশ কয়েকটি দেখার জায়গা আছে। আর ভালুকপং থেকে দিরাং যাওয়ার পথেও রাস্তায় অনেকগুলি দেখার জায়গা পড়বে। তো আমরা প্রথমে ভালুকপংয়ের জায়গাগুলো দেখে নেব স্বাভাবিকভাবেই, এবং তারপরে দিরাংয়ের পথে যেতে যেতে অন্যান্য জায়গাগুলি দেখব। তো এখন আমরা যাচ্ছি প্রথমে যে টিপ্পি অর্কিড গার্ডেনে। অ্যাকচুয়ালি এটা একটা রিসার্চ সেন্টার, অর্কিড রিসার্চ সেন্টার। হ্যাঁ বলো। হ্যাঁ, আর এই যে ভালুকপং থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই ভালুকপং জায়গাটির কিন্তু একটি গুরুত্ব রয়েছে। এখানে ভালুকপং দুর্গ নামে একটি দুর্গও ছিল। এখন সেই দুর্গ ধ্বংসাবশেষে পরিণত। এই অঞ্চলের রাজা ছিলেন রাজা ভালুকা। আর এখানে একটি নদী ছিল, ভারালি নদী। সেই ভারালি নদীর তীরে এই ভালুকা রাজা নির্মিত দুর্গটি ছিল, এবং তার থেকেই এই জায়গার নাম ভালুকপং। এই যে লোকালয়টি দেখছেন, এই লোকালয়টির নাম হলো টিপ্পি। এই রিসার্চ সেন্টারে আপনাদের 10 টাকা করে পার হেড টিকিট কাটতে হবে, এবং এখানে 10 টাকা করে আপনাদের পার হেড টিকিট কাটতে হবে। গেটেই টিকিট কাউন্টার। আমাদের দুজনের 20 টাকা লাগলো। আমরা এসে পৌঁছে গেছি। এই অর্কিড রিসার্চ সেন্টারের ভেতর পর্যন্ত গাড়ি চলে আসবে। গেটে আপনাদের টিকিটটি কেটে নিতে হবে। আর বিশাল এরিয়া জুড়ে এটি অরুণাচল প্রদেশের বন দপ্তরের অধীন এই অঞ্চলটি, এবং বিভিন্ন জায়গায় শেড করা রয়েছে। সেখানে অর্কিড প্ল্যান্টেশন করা রয়েছে, এবং বিভিন্ন ধরনের অর্কিডের সমাহার এখানে রয়েছে। আমরা গিয়ে দেখি। ডেনড্রোবিয়াম অর্কিড, খুব সুন্দর সুন্দর দেখতে। এখানে এইরকম বেশ অনেকগুলি অর্কিড হাউস রয়েছে। হাউসগুলি নাম্বারিং করা রয়েছে, এবং প্রতিটি হাউসের ভেতরে খুব সম্ভবত ক্যাটাগরি অনুসারে বা স্পিসিস অনুসারে অর্কিডগুলি আলাদা করা রয়েছে। এইখান থেকে এই ডান দিকে দেখুন লেখা রয়েছে এখানে অর্কিড জঙ্গল, আর এই দিকে হচ্ছে ল্যাবরেটরি। এই গ্লাস হাউসটিতে অনেক ধরনের অর্কিড রয়েছে। এই গ্লাস রুমটা কিন্তু খুব সুন্দর, আর এখানে প্রচুর অর্কিড ফুটে আছে। এই অর্কিডের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এই অর্কিড গাছে কিন্তু বছরে একবারই ফুল হয়, মানে বেশিরভাগ। ব্যতিক্রমও আছে, সেই ব্যতিক্রম হচ্ছে ফ্যালিনোপোসিস নামে একটা অর্কিড, যেটায় 3টে ফুল হয়, আর সেই ফুলের স্থায়িত্ব 2 থেকে 6 মাস পর্যন্ত থাকে। আর এই যে অর্কিডের ফুলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেই ফুলগুলো 6 সপ্তাহ থেকে 10 সপ্তাহ পর্যন্ত এদের স্থায়িত্ব। কিন্তু অসাধারণ। এবং অর্কিড গাছ আমাদের ওয়েদারে তৈরি করা কিন্তু বেশ কঠিন। আমার বাপের বাড়িতে বেশ কতগুলো অর্কিড গাছ আছে, ফুলও ফোটে, এই জন্য জানি মানে তৈরি করাও যেমন কঠিন, মেনটেন করা আরও কঠিন। চলো এবার একটু অর্কিড জঙ্গলের দিকে যাই। ওরে বাপ, যাবে? হ্যাঁ চলো একটু দেখে আসি। এটা হচ্ছে অর্কিড জঙ্গল। এই অভিজ্ঞতা তো আর হবে না কোথাও। এত বড় অর্কিড রিসার্চ সেন্টার এখানেই আছে একমাত্র। এইটা 1 নম্বর। এই গাছগুলিতে ফুল নেই, তো সব বছরে একবার তো ফোটে, এত কষ্ট করে ফোটে বলেই এত স্থায়ী। এই যে আমি বলছিলাম না ফ্যালিনোপসিস হাইব্রিড, এই ফ্যালিনোপসিস গাছগুলোতে 3টে করে ফুল ফোটে, এক একটা গাছে 3টে করে ফুল ফোটে এই ফ্যালিনোপসিসে। এইগুলো না? হ্যাঁ, 3টে করে ফুল ফোটে। শুধু না, এই ফুল ফুটলে অনেক স্থায়িত্ব, প্রায় 2 থেকে 6 মাস পর্যন্ত একটা ফুল বেঁচে থাকে। মানে যারা অর্কিড গাছ পছন্দ করেন করতে, অনেকেও করেনও হয়তো, তারা সত্যি সার্থকতা তাদের। মানে একটা ফুল ফুটলে, কষ্ট করে ফুলটা ফোটালেন, সেটা স্থায়িত্ব কিন্তু অনেক দিন হয়। এটা একটা ভালো। এই রাস্তাটা দিয়ে গিয়ে একটি রিভার ভিউ পয়েন্ট আছে। ওই যে আওয়াজ পাচ্ছ জলে? হ্যাঁ,
জায়গাটা কিন্তু অসাধারণ জায়গাটা, সবুজ পুরো, বিভিন্ন ধরনের অর্কিড শুধু আছে তাই নয়, তার সাথে এত গাছ রয়েছে, এত ভালো লাগবে জায়গাটা। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখানে খুব সুন্দর লাগছে। আর এই দেখুন, এই হচ্ছে কামেং নদী ভিউ পয়েন্ট। বাহ, জল অনেক কম, শীতকাল, দারুণ জায়গাটা দেখুন। এক্সিলেন্ট। উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্যকে 7 সিস্টার্স বলা হয়, অর্থাৎ এই যে অরুণাচল প্রদেশ, তারপরে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড, তার মধ্যে অরুণাচলের অবস্থান হচ্ছে একদম উত্তর দিকে, অর্থাৎ হিমালয়ের ঠিক পাদদেশীয় রাজ্য বললে প্রথমেই বোঝায় অরুণাচলকে। অরুণাচলের উত্তর দিকের অংশ যার জন্য বেশ পর্বতময় এবং তার উচ্চতাও যথেষ্ট বেশি, কিন্তু দক্ষিণ দিকের অঞ্চলটি পড়ে তরাই অঞ্চলের মধ্যে এবং সেখানকার উচ্চতা কম এবং সেখানে টেম্পারেচারও যথেষ্ট বেশি। তার ফলে আসলে ভারতের উত্তর দিকের যে পার্বত্য অঞ্চল, যেটি অর্ধচন্দ্রাকৃতিভাবে ভারতের উত্তর অংশ জুড়ে রয়েছে, সেই পার্বত্য অঞ্চল উত্তর পূর্ব ভারতে এসে একটি বড় বাঁক নিয়েছে। বাঁক নিয়ে বেশ অনেকগুলি পর্বতমালা দক্ষিণ দিকে নেমে গেছে, যার মধ্যে পাটকই, নাগা, বুম, লুসাই, গারো, খাসিয়া ইত্যাদি বিভিন্ন পর্বতশ্রেণীগুলি রয়েছে এবং তারই একটা এক্সটেনশন চলে গেছে কিন্তু আবার মায়ানমারের দিকে, সেখানে আরাকানোমা, পেগুওমা এই সকল পর্বতশ্রেণী হিসেবে প্রসারিত হয়েছে। তা অরুণাচল প্রদেশও এই পর্বতমালাগুলির মধ্যেই পড়ে। এখন আমরা যাচ্ছি দিরাংয়ের পথে। এই পথে আপনার বাঁ দিকে পড়বে বেশ সুন্দর কয়েকটি জলপ্রপাত এবং ডান দিকে থাকবে কামেং নদী। বেশ অনেকটা পথ জুড়ে কামেং নদী এবং পাহাড় আপনার সাথে সাথে যাবে। আসলে এই কামেং নদী ব্রহ্মপুত্রেরই একটি উপনদী। তাওয়াংয়ের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে পাহাড়ি পথে প্রবাহিত হয়ে এটি ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। পথের দৃশ্য অসম্ভব সুন্দর। আর আমরা যে ভালুকপংয়ে ছিলাম, ভালুকপংয়ের উচ্চতা 213 মিটার, আর আমরা দিরাং গিয়ে পৌঁছাবো, দিরাংয়ের উচ্চতা 1491 মিটার। এখানে যাওয়ার পথে আমরা আরেকটি জায়গায় এলাম। এই জায়গাটির নাম সেসা অর্কিড স্যাংচুয়ারি। এই সিঁড়ি দিয়ে পথ করা রয়েছে, তারপরে এরকম জঙ্গলের মধ্য দিয়ে পথ। এইখানে বিভিন্ন গাছের সাথে বিভিন্ন অর্কিড রয়েছে, আর এখানে সব তার নামও লেখা রয়েছে। নাম লেখা রয়েছে, নাম্বারিং করা রয়েছে। এটি আসলে কোনো অর্কিড রিসার্চ সেন্টার বা ওই ধরনের কোনো যে অর্কিড হাউস করা রয়েছে তা নয়, এটি একটি স্যাংচুয়ারি। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এইখানে অর্কিডের রক্ষণাবেক্ষণ করা হয়। আমি ওপরের দিকে উঠে যাচ্ছিলাম, কিন্তু ওই নিচের থেকে ছেলেগুলি বলল যে যাবেন না, এখানে জংলি জানোয়ারও রয়েছে, তো তার জন্য আর এগোচ্ছি না। বিভিন্ন অর্কিডগুলি রয়েছে এখানে, এটা দেখে আগ্রহ হলো, তাই নেমে দেখালাম আপনাদের। ভারতবর্ষের অনেক পার্বত্য জায়গাতেই অনেক সবুজ প্রকৃতি দেখেছি, কিন্তু এই ধরনের সবুজের যে ঘনত্ব এবং যে ডিপ গ্রিন বলতে যেটা বোঝায়, সেটা এই অরুণাচল প্রদেশে এসে পাচ্ছি। খুব ভালো লাগছে। কিছু বছর আগে পর্যন্ত অরুণাচলে মানুষজন আসতে চাইতো না, শুধুমাত্র এই রাস্তার কন্ডিশন এত খারাপ ছিল। কিন্তু আমরা এসে দেখছি বিআরও এত ভালো এখন রাস্তা করে দিয়েছে
যেমন ভালো লাগবে আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য, মানে নৈসর্গিক শোভা, অসাধারণ সৌন্দর্য, সেই রকম হচ্ছে রাস্তার কন্ডিশন। মাখনের মতো রাস্তা, গাড়িতে বসে আছি, একটুও কিছু মনে হচ্ছে না যে এত বড় ডিস্টেন্স আমরা কভার করছি। সেই সকালে বেরোচ্ছি, সন্ধ্যেবেলায় এসে পৌঁছাচ্ছি, কিন্তু এত স্মুথ রাস্তা হয়েছে, খুবই ভালো লাগছে জার্নি করতে। আর রাস্তার পাশে পাশে এত সুন্দর সুন্দর লেখা, তার মধ্যে একটা কথা আমার খুব ভালো লাগলো আর কি, লেখা হচ্ছে ডোনেট ব্লাড বাট নট অন দ্য রোড। কত সুন্দর একটা কথা লেখা। এই যে ওয়াটারফলটি আপনারা দেখছেন, এর নাম হচ্ছে লুমুম ওয়াটারফল। কিন্তু এখন এখানে জল নেই, কেননা এখন শীতের পর, এখন তো স্বাভাবিকভাবেই জলের পরিমাণ কম। এখন তো ওয়াটারফলসটায় জলই নেই, কিন্তু যারা সেপ্টেম্বর অক্টোবর মাসে আসবেন তাদের জন্য এই ওয়াটারফলসগুলো পুরো মনে হবে স্বর্গ থেকে মা আঁচল বিছিয়ে দিয়েছে, সাদা আঁচল বিছিয়ে দিয়েছে, এইরকমভাবে জলের ধারা নিচে প্রবাহিত হয়। মানে আমি যেসব ভিডিওতে দেখেছি এইসব রূপ, সত্যি আমার মনে হয়েছে ওই সময়ও একবার আসা উচিত। আসলে যে কোনো জায়গায় আমার মনে হয় দেখবার জন্য তার প্রত্যেকটা সিজনে আসা জরুরি। বুবু সব ওয়াটারফলের উপমা দিচ্ছে, শুনেছেন তো? সাদা আঁচল বিছিয়ে দিচ্ছে এইরকম জলের প্রবাহ। মানে পাহাড়ে আসলে না, পাহাড়ে আসলে আমি একটা অন্য মানুষ হয়ে যাই, নিজের থেকে ইচ্ছা করে প্রচুর ছবি তুলি, ইনস্টাগ্রামের জন্য রিল বানাই, কি জানি কেন পাহাড়ে আসলে আমার মধ্যে একটা অন্য মানুষ দেখা যায়, দ্বৈত সত্তা। আমরা এখন প্রবেশ করব নেচিফু টানেলে। 2022 সালে তৈরি এই টানেলটির জন্য দিনাগ অঞ্চলে যাতায়াতের পথের দূরত্ব কিন্তু প্রায় 10 কিলোমিটার মতন কমে গেছে। আমরা এসছি মার্চের এন্ডে, কিন্তু এখানেরও দুটো সিজন আছে, যেমন মার্চ থেকে মে অরুণাচলের খুব ভালো সময়, আবার ওদিকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই 3 মাসেও ভীষণ ভালো লাগবে অরুণাচল। এখন আমরা এসে পৌঁছালাম দুলদুল থারপা লিং। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, ওই যে ওপরে লিং, এইখানে এই সিঁড়ি দিয়ে কষ্ট করে একটু উঠে যাবেন, কেননা ওপর থেকে অসম্ভব সুন্দর ভিউ। চলুন আপনাদের গিয়ে দেখাচ্ছি। লিঙে ওঠার সময় কিন্তু এই প্রথম দিকের পথটা কিন্তু এইরকম একটু দুর্গম, তারপরে সিঁড়ি আছে কিছুটা যাওয়ার পর, একটু প্রথমে সাবধানে যেতে হবে। এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠে যাবেন। সিঁড়িগুলো ছোট ছোট ধাপ। এই হিলটপের ওপরে একটু কষ্ট করে চলে আসবেন, এইদিকে মনাস্ট্রি,
আর চারপাশের দৃশ্য এখান থেকে এত সুন্দর, অপূর্ব, পুরো চারিদিক পাহাড় দিয়ে ঘেরা, নিচ দিয়ে কামেং নদী বয়ে যাচ্ছে। দুলদুল থারপা মনাস্ট্রি থেকে সামান্য একটু এগিয়েই এখানে কামেং নদীর উপর রয়েছে জামেরি হ্যাঙ্গিং ব্রিজ। এইখানে আমরা এখন এসেছি, দূরত্ব সামান্যই, এখান থেকে দুলদুল থারপা মনাস্ট্রি দেখাও যাচ্ছে। আর এইখানে কিন্তু আপনারা লাঞ্চও করে নিতে পারেন। এখানে দুই একটি হোটেলও রয়েছে, আর তা না হলে আরেকটু এগিয়ে টেঙ্গা বাজার রয়েছে, সেটাও আপনাদের দেখাবো, সেইখানে গিয়েও আপনারা লাঞ্চ করতে পারেন। আমরা চা নিয়েছিলাম ব্ল্যাক টি, আর চিকেন মোমো নিয়েছি, 8 পিস চিকেন মোমো নিয়েছি, 3 জনে মিলে খাবো। অনিন্দ কম খাবে 2টো, বেং 3টে, আমি 3টে। সব মিলিয়ে আমাদের 140 টাকায় হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি জামেরি হ্যাঙ্গিং ব্রিজের দিকে। আর এই হচ্ছে জামেরি হ্যাঙ্গিং ব্রিজ। 10 জনের বেশি এই ব্রিজে ওঠা যায় না, কয়েকজন উঠে রয়েছেন। না, কামেং নদীর উপরে খুব সুন্দর পরিবেশ, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। নিচ দিয়ে কামেং নদী বয়ে যাচ্ছে, জল নেই, তার যা গর্জন, অসাধারণ অসাধারণ। কিন্তু ব্রিজটা কিন্তু দুলছে, যদি ভেঙে পড়ে আমি কিন্তু সাঁতার জানি না। অনিন্দস ট্রাভেল ব্রিজ, আমার হাজবেন্ড। আপনাকে দেখে চিনতে পারলাম, ওনাকে একটু রোগা রোগা নাইস মিটিং। হ্যাঁ, সেম টু ইউ। কোথা থেকে এসেছেন আপনারা? কলকাতা, কেষ্টপুরে থাকি, এরা সল্লেকে থাকে। দারুণ লাগবে এই ব্রিজটার উপরে কিছুক্ষণ দাঁড়াবেন, হু হু করে হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে। আর এখান থেকে ভ্যালির ল্যান্ডস্কেপ অসাধারণ সুন্দর। আর তারপরে হচ্ছে ওই একদিন রাত্রিবেলা ওখানে থেকে বেরিয়ে আসবো, বমডিলায় একদিন। উনি আমাদের অনেক, আপনাদের ব্লগ অনেক দেখেছি, আমি আচ্ছা। এনাকে দেখে চিনতে পেরেছি, আপনাকে আমি বুঝতে পারিনি। এটা একটা অবাক ব্যাপার। কি? যখনই বাইরে কারোর সঙ্গে দেখা হয়, মানে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির লোকেরা অনিন্দকে দেখে চিনতে পারে না। সবাই এসে আমাকে বলে, ম্যাডাম আপনাদের চ্যানেল আছে না? বললাম হ্যাঁ, ওই তো সামনে অনিন্দদা যাচ্ছে। ও মা, অনিন্দদাকে চিনতে পারছি না, আপনাকে না দেখেই চিনতে। এটা আমাদের ইচ্ছাপুরেও যে কতবার হয়েছে, একই সঙ্গে দুজনে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে এসে লোকে কথা বলে, অনিন্দকে নাকি চিনতে পারে না। কি জানি বাবা, কি বলবেন বলুন। তার মানে কি, আমি দেখতে বাস্তবেও যেমন, আমার ভিডিওতেও তেমন। অনিন্দ কিন্তু তা নয়, তাহলে তো চিনতে পারতো লোকে। আপনারা একটু ভালো করে আমার মুখটা দেখে রাখুন যাতে চিনতে পারেন। আচ্ছা, আমি একটা ছোট্ট সংশোধন করে রাখি। এই যে জায়গাটির নাম আমি বলছিলাম জামেরি হ্যাঙ্গিং ব্রিজ, অ্যাকচুয়ালি তা না, জায়গাটার নাম জামারি হ্যাঙ্গিং ব্রিজ। জামিরি নয়, জামারি। এখন আমরা এসে পৌঁছালাম নাগ মন্দিরে। এই টেঙ্গার থেকে কিছুটা আগেই এই নাগ মন্দির। এই যে দেখতে পাচ্ছেন, মন্দিরে যাওয়ার পথের সিঁড়ি উঠে গেছে এখান দিয়ে। আর এই মন্দিরটির কিন্তু একটি প্রচলিত কাহিনী রয়েছে, সেটা আপনাদের আমি বলি, উঠতে উঠতে বলি। চলো। এই যে অঞ্চলটি, এই অঞ্চলটিতে যে রাস্তা তৈরি হচ্ছে পাহাড় কেটে, সেইখানে যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটার নাম হচ্ছে প্রজেক্ট বর্তক। এই প্রজেক্ট বর্তকের আন্ডারে যখন এখানে কাজ হচ্ছে, সেই সময় তারা দেখেন যে এই অঞ্চলে প্রচুর সাপ রয়েছে, এবং এই সাপগুলি সব পাহাড়ের ওপরে উঠে যায়, উঠে গিয়ে ওইখানে একটি জলাশয় রয়েছে, সেইখানে সেই সাপগুলি অবস্থান করে। কিন্তু তাদের মধ্যে একজন শ্রমিক একটি কিং কোবরা সাপ ছিল, সেই সাপটিকে মেরে ফেলে, এবং তারপরের থেকে এখানে বিভিন্ন দুর্ঘটনা শুরু হতে থাকে। মানে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে থাকে, বিভিন্ন শ্রমিক সাপের কামড়ে মারা যেতে থাকেন, এইসব হতে থাকে। তখন এই শ্রমিকেরা মিলিতভাবে এইখানে নাগ দেবতার একটি মন্দির প্রতিষ্ঠা করেন, এবং শোনা যায় যে তারপরের থেকে নাকি এই প্রজেক্টের কাজে আর কোনো বাধা উপনীত হয়নি। সেই কারণে এই মন্দিরটি এখানকার মানুষের কাছে যথেষ্ট জাগ্রত। এখানকার বহু মানুষ এখানে আসেন এই মন্দিরে পুজো দিতে। নাগপঞ্চমীর দিন প্রচুর ভিড় হয় এখানে, এবং এই নাগ মন্দিরটি স্থাপিত 1966 সালে।
এই পথ দিয়ে উঠে যেতে হবে। তুমি যে বললে সাপকে মেরে ফেলে, সাপ শুধু সাপ নয়, সেটা ছিল হচ্ছে মেল কিং কোবরা। এই জন্য তার যে ফিমেল কিং কোবরা সে ফিউরিয়াস হয়ে ওঠে, মনে করে যে তার সঙ্গী ছিল সে মারা গেছে, সে তখন প্রচণ্ড ফিউরিয়াস হয়ে ওঠে। নাগিনা সিনেমার মতো, শ্রীদেবীর মনে আছে मैं तेरी दुश्मन, সেই আর কি। এক এক সুরে বাজছে ঘন্টাগুলো। হ্যাঁ, বাহ, খুব সুন্দর। এই যে দেখুন এখানে কতগুলি সাপের প্রতিকৃতি, তার সাথে দেবাদিদেব মহাদেব তিনি রয়েছেন। খুব সুন্দর মন্দির, মন্দিরটি দর্শন করবেন, এখান থেকে চারপাশের দৃশ্যও খুব সুন্দর লাগবে। পাহাড়ের উপরে মন্দির। হ্যাঁ, সাথে করে এগুলো বলি যে সাথে করে তুমি এত ড্রাই ফ্রুট নিয়ে আসো, তার সাথে বিস্কুট অরুণাচলে আসলে একটু সঙ্গে করে আনবেন এবং সেগুলোকে সময় মতন বের করবেন, বের করে খাবেন। বুবুকে বলছি যে একটু দাও, বলে এখন না। এখন না তো কখন বলো। আমরা পৌঁছে গেলাম টেঙ্গা। এইটা হচ্ছে টেঙ্গা বাজার। हाँ, यहाँ पर रुकोगे क्या? नहीं, यहाँ पर एक ब्रिज है ना, टेंगा है आगे आगे है। টেঙ্গা বাজার থেকে কিছুটা এগিয়ে এসেই দেখবেন যে টেঙ্গা হ্যাঙ্গিং ব্রিজ রয়েছে, আর তার পাশেই রয়েছে যে টেঙ্গা ওয়ার মেমোরিয়াল বল অফ ফায়ার। এখানে সৈনিকদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে। নাইনটিন 1962-তে ভারত চীন যুদ্ধের সময় বীর শহীদদের স্মরণে এইখানে বল অফ ফায়ার এটি নির্মাণ করা হয়েছে। এখানে সেই যুদ্ধক্ষেত্রের বিভিন্ন রেপ্লিকা রয়েছে। বিশেষ করে এই কামেং সেক্টরের যে বীর সৈনিকেরা, তারা 1962 24 সেপ্টেম্বর তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং বীরত্বের সাথে শহীদ হয়েছিলেন। তাদেরই স্মরণে প্রধানত এই বল অফ ফায়ার এটি নির্মাণ করা হয়েছে। এখন আমরা এসেছি টেঙ্গা হ্যাঙ্গিং ব্রিজের দিকে। কি দেখলে হ্যাঙ্গিং ব্রিজ? হ্যাঁ, ব্রিজটা বেশ শক্তপোক্ত, মানে অতটা দুলছে না। আগের ব্রিজটা যেমন সরে যাওয়া, সাইকেলও আসছে। এই ব্রিজ দিয়ে সাইকেল, বাইক সবই দেখছি যাচ্ছে আসছে। এই যে যাচ্ছে, ওরে বাবা। এই নদীটি হচ্ছে টেঙ্গা নদী, কামেংয়েরই উপনদী। ওরে বাবা, এমন দৌড়াচ্ছে ব্রিজের উপর দিয়ে, ব্রিজটা লাফাচ্ছে। দেখুন দেখুন দেখুন, সে টকবক 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 টকবক। আমার মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে টকবক 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 টকবক। ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেরা তো, উৎসাহই আলাদা। চলো আমরা একটু ঘুরে আসি ওপার দিয়ে। হ্যাঁ, এই যে ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে এখানে, বেশ সুন্দর। এই যে টেঙ্গা নদী, এখান থেকে ল্যান্ডস্কেপটাও খুব সুন্দর লাগছে, দারুণ। কটা বাজে এখন? 2:40। 2:40 বাজে। দেখুন কিরকম মানে অন্ধকার হয়ে এসছে। এখানে কিন্তু সূর্য যেমন তাড়াতাড়ি ওঠে, ভারতের প্রথম সূর্যোদয়ের রাজ্য, ঠিক তেমনি এখানে কিন্তু সূর্যাস্তও তাড়াতাড়ি হয়, মানে সন্ধেও খুব তাড়াতাড়ি নেমে আসে।
দিরাং যাওয়ার পথে এখানে এসে আমরা নামলাম বমডিলা ভিউ পয়েন্ট। লেখাগুলি সব ভেঙে গেছে, কিন্তু এইখান থেকে ভিউ খুব সুন্দর। এই যা নিচের রাস্তাটাকে খুব সুন্দর লাগছে। আমরা এসে পৌঁছলাম দিরাং। ঘড়িতে এখন সময় 5:25। আমরা সেই সকাল 10টার সময় ভালুকপং থেকে রওনা দিয়েছিলাম। রাস্তায় অনেক সাইট সিইং করেছি, যেগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন। এবং আগামীকাল দিরাংয়ের বিভিন্ন জায়গা আমরা ঘুরে বেড়াবো। আর আমাদের আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।